কাল্কি 2898 এডি। অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমা একটি মাইথোলজি এবং সায়েন্স ফিকশনের মিক্সচার। আমরা অনেকেই সিনেমাটা সম্বন্ধে অনেক কিছুই শুনেছো, তাই বেশি কথা না বলে চলো গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ দেখতে পাই। যে দৃশ্যে আমরা দেখতে পাই যুদ্ধ প্রায় শেষের দিকে, চারিদিকে যুদ্ধের আগুন জ্বলছে এবং চারিদিকে বহু সৈন্যের মৃতদেহ পড়ে রয়েছে। এমন সময় দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামাকে আমরা সেখানে দেখি। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অর্জুনের পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রীকে হত্যা করে। সেই সময় শ্রীকৃষ্ণ সেখানে আসেন এবং বলেন, তুমি যা করেছ তা যুদ্ধের সবচেয়ে বড় পাপ। তোমার পিতার নামে তুমি কলঙ্ক। অশ্বত্থামা বলে, তাহলে আর কি, আমাকে মারতে হলে মেরে দাও। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুতেই তো মুক্তি। তোমার অভিশাপ হলো তুমি কখনো মরবে না। মৃত্যু ভিক্ষা চাইবে, তুমি গলে পৌঁছে মরবে, কিন্তু কখনো তুমি মরবে না। এবং তিনি অশ্বত্থামার মাথার একটি মণি ছিল, সেই মণিটি খুলে নেন। অশ্বত্থামা বলে, এই পাপের প্রায়শ্চিত্ত কি কখনো সম্ভব হবে? শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমাকে আজকে মারতে চাইছো, কিন্তু একদিন আমাকে বাঁচতে চাইবে। এরপর কলি যুগ আসবে, যখন অধর্ম চরম সীমায় পৌঁছবে। সেই যুগে আমি আবার জন্ম নেব এবং তখন তুমি আমাকে জন্ম নিতে সাহায্য করবে, আর এইভাবেই হবে তোমার পাপের প্রায়শ্চিত্ত। এরপর আমরা দেখি 2898 এর দৃশ্য, অর্থাৎ মহাভারত থেকে 6000 সাল পরের সময়। পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ। গঙ্গার জল শুকিয়ে গেছে, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। বাতাসে বিষ মিশে আছে। চারিদিকে গাছপালা, নদী নালা, শুদ্ধ জল, শুদ্ধ বাতাস বলে আর কিছুই নেই। সারা বিশ্বে কেবলমাত্র একটি শহরই বেঁচে আছে এবং সেই শহরটি হলো কাশী। এখানে পৃথিবীর বাঁচা কুচা যে মানুষরা আছে তারা থাকে। এবারে কাশীতে আমরা একটি বিশাল বড় কমপ্লেক্স দেখতে পাই, যেটা অনেকটা উল্টো পিরামিডের মতো। এই কমপ্লেক্সের ভেতর সমস্ত রকম সুবিধা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, সুন্দর হাওয়া, সমুদ্র এবং নানা রকম আমোদ প্রমোদের ব্যবস্থা। কিন্তু এই কমপ্লেক্সের ভিতর কেবলমাত্র বড় লোকেরাই থাকতে পারে। যে সমস্ত গরিব সাধারণ লোকেরা তারা বাইরে থাকে এবং তাদেরকে দিয়ে পশুর মতো কাজ করানো হয়। চারপাশ থেকে তাদেরকে ধরে আনা হয়, তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাদেরকে চাকর বাকরের মতো রাখা হয়। এবং এই কমপ্লেক্সের হেড হলো সুপ্রিম ইয়াসকে, অর্থাৎ কলি, মানে আমাদের সিনেমার বা এই কলি যুগের সবচেয়ে বড় ভিলেন। সেই এইসব কিছু সৃষ্টি করেছে এবং সেই দুনিয়াটাকে এইভাবেই চালাচ্ছে। এবার এই সময় আমরা এখানে খুব অদ্ভুত একটা গাড়ি দেখি, যাতে করে কিছু লোক কাশি যাচ্ছিল। এইখানে আমরা একটি পিতাকে দেখতে পাই, তার সাথে তার দুটি বাচ্চা ছিল। এবার বাচ্চাটির খুব কাশি হচ্ছিল বলে তার বাবা আশেপাশের লোকেদের থেকে, অর্থাৎ গাড়িতে যে অন্য লোকেরা ছিল তাদের কাছে জল চায়, কিন্তু কেউ জল দেয় না। সেই সময় একটি বয়স্ক লোক সেখানে ছিলেন, তিনি তাদের জল দিয়ে সাহায্য করেন। তখন আমরা দেখি অন্য বাচ্চাটি বলে যে, তুমি কি এখানে নতুন? তুমি জানো না কেউ ফ্রিতে এখানে জল দেয় না? অর্থাৎ আমরা এটাও বুঝতে পারি যে জলের এখন এমনই কদর যে কেউ ফ্রিতে জল দিয়ে মানুষকে সাহায্যও করে না। এবং বয়স্ক লোকটি, যার নাম হচ্ছে রুমি, তিনি বলেন যে হ্যাঁ, আমি এখানে নতুন, আমি অনেক দূরে থাকি। এই সময় লোকটি উল্টো দিকের বাচ্চাটিকে জিজ্ঞেস করেন, তোমরা ভাই বোন? তখন বাচ্চাটি বলেন যে, বোন? কে বোন? তুমি দেখছো না আমি ছেলে? আসলে কিন্তু সেই বাচ্চাটি একটি মেয়ে ছিল, কিন্তু তার বাবা তাকে ছেলেদের মতো করে সাজিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু কেন, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারা কাশিতে নামলে সুপ্রিম ইয়াস্কিনের সৈন্যরা সেখানে আসে এবং মেয়েদেরকে আলাদা করতে থাকে। তারা ফার্টাইল, অর্থাৎ যে সমস্ত মেয়েরা সন্তান প্রদান করতে সক্ষম, সেই সব মেয়েদের তুলে নিয়ে যায়।
কারণ সেই সব মেয়েদের বদলে তারা ভালো দাম পাবে। এবং এই জন্যই ওই মেয়েটিকে তার বাবা ছেলে হিসেবে সাজিয়ে নিয়ে যাচ্ছিল, যাতে তার মেয়েকে তারা তুলে নিয়ে না যায়। কিন্তু যখন সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা মেয়েদের তুলে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে ওই মেয়েটির ভাই বলে ওঠে যে আমি যদি এরকম মেয়ের খোঁজ দিতে পারি তাহলে আমাকে কত ইউনিট দেবে। আসলে ইউনিট বলতে এখানে টাকা বা কারেন্সিকে বোঝানো হয়েছে, যেটাকে এখানে ইউনিট দিয়ে বলা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে ওই ভাইটি তার বোনকে দেখিয়ে দেয়। কিন্তু তখনই আমরা দেখি যে সে ততক্ষণে সেখান থেকে পালিয়েছিল। এবার এখানে যে মেয়েটি অর্থাৎ বোনটি যে ছেলে সেজে ছিল তার নাম হচ্ছে রায়া। এবার রায়া সেখান থেকে পালায়, কিন্তু পালাতে গিয়ে তার ধাক্কা লেগে যায় সেই বৃদ্ধ রুমির সাথে, এবং রুমি তাকে বাঁচতে সাহায্য করে। এবং রুমি বলে যে সে হচ্ছে রেবেলদের একটি অংশ। রেবেল বা বিদ্রোহী তারাই যারা সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে লড়াই করছে, যাতে একদিন পৃথিবীতে ভালো সময় ফিরে আসে। এবং এই রেবেলরা শাম্বালা নামের একটি গ্রামে থাকে। এই গ্রামটি পাহাড়ের মাঝখানে লুকোনো একটি গ্রাম, যে গ্রামের খোঁজ কেউ জানে না। মারিয়াম বলে একটি মহিলা তাদের লিডার, এবং এখানে রুমি এসেছে একটি প্রেগনেন্ট মহিলার খোঁজে। এবার এখানে একটা কথা বলে রাখি বোঝার সুবিধার জন্য, কলি যুগে কলি অবতারের মাধ্যমে পৃথিবীতে নেমে আসবে নানা রকম অরাজকতা, এবং তাকে ধ্বংস করতেই শ্রীকৃষ্ণের দশম অবতার কল্কির জন্ম হবে। এবং সেই কল্কি কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে সেটা কারো জানার কথা না, কিন্তু সে মাকে খুঁজতেই কিন্তু শাম্বালা গ্রামের লোকেরা এখানে পাঠিয়েছে রুমিকে। এবার আমরা এখানে দেখব যে একটি গর্ভবতী মহিলা যার নাম হচ্ছে দিব্যা, তাকে এখানে আনা হবে। এবং রুমির কাছে একটি স্পেশাল স্টোন ছিল, এবং এটা হচ্ছে সেই পাথরটা যেটা অশ্বত্থামার মাথা থেকে শ্রীকৃষ্ণ খুলে নিয়েছিলেন। এই পাথরটা কোনো গর্ভবতী মহিলার পেটের কাছে নিয়ে গেলে যদি সেটা চকচক করে, তাহলে বুঝতে হবে যে সেই গর্ভবতী মহিলাই কল্কির জন্ম দেবেন। কিন্তু এই গর্ভবতী মহিলা অর্থাৎ দিব্যার পেটের কাছে এই পাথরটি নিয়ে গেলে সেটি চমকায় না। সুতরাং তুমি বুঝতে পারে যে এই মহিলা সেই মহিলাটা। কিন্তু ততক্ষণে সেখানে সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা এসে যায় এবং তাদেরকে ধরে নেয়। তারা তাদেরকে ধরে নিয়ে কমপ্লেক্সের ওখানে নিয়ে যায়। এবং এখানে আমরা দেখি শয়তান দলের কমান্ডার মানুষকে। এবার কমান্ডার মানুষ এখানে রুমিকে জিজ্ঞাসা করে যে শাম্বালা কোথায়, কারণ শাম্বালার ঠিকানা কিন্তু কেউ জানতো না। কিন্তু রুমি সেটা বলতে রাজি হয় না। মানুষ বলে যে তুমি আমাকে যদি না বলো তাহলে কিন্তু আমি প্রেগনেন্ট মহিলাটিকে মেরে দেব। তখন রুমি বলতেই যাচ্ছিল, কিন্তু তখন দিব্যা তাকে বারণ করে। সে বলে যে তুমি ঠিকানা বলো না, কারণ তুমি ঠিকানা বলো কি না বলো ও আমাকে আলটিমেটলি মেরেই দেবে। সুতরাং তার চেয়ে ভালো যে তুমি ঠিকানা বলো না। এবং তারা কেউ সেই জায়গার ঠিকানা বলে না, এবং কমান্ডার মানুষ তাদের দুজনকেই ওখানে মেরে দেয়। দিকে ইয়াস্কিনের লোকেরা বাকি যে রেবেলসরা ছিল তাদেরকে ধরতে যায়, কিন্তু তারা সেখান থেকে পালায়, এবং তাদের সাথে রায়াও ছিল। এই সময় আমরা কিছু বাউন্টি হান্টার্সদের দেখি। এবার এই বাউন্টি হান্টার্সের কাজ ছিল বিভিন্ন পলাতক ব্যক্তিদের ধরে দেওয়া, যার বদলে তারা কিছু পরিমাণ ইউনিটস পেত। এবং 1,000,000 ইউনিটস যদি কারো হয়ে যায় তাহলে তারা কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে। সেই লোভেই তারা এই কাজটা করত। এবং এখানে আমরা দেখি ভৈরবকে। ভৈরব হচ্ছে এরকমই একজন বাউন্টি হান্টার। সে যে দল থেকে টাকা পায় সেই দলের হয়েই কাজ করে, এবং তার একটি খুব হাইটেক গাড়ি ছিল যার নাম ছিল বুজ্জি। ভৈরব কোনো ফাইটে আজ অব্দি হারেনি। এবার এখানে সম্বালার যে ছেলেটি ছিল তাকে কে ধরবে সেই নিয়ে ভৈরবের সাথে অন্যান্য বাউন্টি হান্টার্সের বিশাল ফাইট হয়, যদিও ভৈরব খুব সহজেই তাদের হারিয়ে দেয়। এই সময় ওই শয়তান বাউন্টি হান্টারের কোমরে একটি ছোট মূর্তি দেখতে পায় ভৈরব, এবং সেটা ছিল কাল ভৈরবের মূর্তি।
প্রচলিত আছে যে কাশীর রক্ষাকর্তা হলেন কাল ভৈরব, কিন্তু আমরা দেখি যে কলিযুগে সবাই ভগবানদের ভুলে গেছে। ভৈরব যখন ওই শয়তান বাউন্টি হান্টারের কোমর থেকে কাল ভৈরবের মূর্তিটি উদ্ধার করে, তখন একটি বৃদ্ধ লোক সেখানে আসে এবং সে বলে যে কাল ভৈরব একসময় কাশীর রক্ষাকর্তা ছিল। ভৈরব, তোমাকেই এখন কাশীর রক্ষা করতে হবে। কিন্তু আসলে কিন্তু ভৈরবের ক্যারেক্টার সেরকম ছিল না। ভৈরবকে এখানে দেখানো হয়েছে যে সে যেদিক থেকে বেশি টাকা পায়, অর্থাৎ সুবিধাবাদী টাইপের, যেদিক থেকে বেশি টাকা পায় সেই দিকেই সে যায়। অন্যদিকে আমরা দেখি খনন কার্যের ফলে কাউন্সিলর বানি একটি বিশাল ধনুক খুঁজে পান। কাউন্সিলর বানি হচ্ছে সুপ্রিম ইয়াস্কিনেরই লোক, কিন্তু এই বিশাল ধনুকটি কার জানা যায় না। এবার আমরা দীপিকা পাডুকোনকে দেখি। এবার দীপিকা কমপ্লেক্সের ভিতরই একটি ডিপার্টমেন্টে কাজ করত। এখানে কারো কোনো নাম হতো না, সবাই কি একরকম দেখতে, সবার একরকম জামা কাপড় এবং একরকম চুলের কাট, পুরোই রোবটের মতো। তাদের প্রত্যেকের হাতেই একটা করে নাম্বার টাইপের ছিল এবং দীপিকার নাম্বার ছিল SUN80। সেটা স্ক্যান করে তারা খাবার পেত। এখানে একাধিক পডসে বহু গর্ভবতী মহিলাকে রাখা হয়েছিল এবং তাদের খেয়াল রাখাই ছিল দীপিকার মতো মেয়েদের কাজ। এবং এখানে আমরা জানতে পারি যে সুপ্রিম ইয়াস্কিনের জন্য এখানে প্রজেক্ট কে বলে একটি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যেখানে বিভিন্ন মেয়েদের উপর সিডিং করা হয়। এবার সিডিং এর ফলে যে সমস্ত মেয়েরা পজিটিভ হয়, অর্থাৎ গর্ভবতী হয়, তাদেরকে পডসে রেখে যত্নার্থী করা হয় এবং যে সমস্ত মেয়েরা নেগেটিভ হয় তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করানো হয়, যেমন দীপিকার মতো মেয়েরা। এবং যে সমস্ত মেয়েরা গর্ভবতী হয় তাদের 150 দিন গর্ভাবস্থা পেরোনোর পর তাদের থেকে একটি সিরাম নিষ্কাশন করা হয় এবং এটাই ছিল প্রজেক্ট কি। কিন্তু দেখা যাচ্ছিল যে সিডিং এর 120 দিন অব্দিও কোনো মেয়ে বাঁচছে না। এই সময় কমান্ডার মানুষ সেখানে আসে এবং প্রজেক্ট কে সায়েন্টিস্টদের বলে যে কি ব্যাপার, তোমরা এখনো সিরাম বার করতে পারছো না। সায়েন্টিস্টরা বলে যে কোনো মেয়ে সিডিং এর পর 120 দিনও বাঁচছে না, 150 দিন তো অনেক দূরের কথা। কিন্তু কমান্ডার মানুষ বলে যে না, আমাদের এক্ষুনি সিরাম চাই, কারণ সুপ্রিম ইয়াস্কিন আমাকে ডেকে পাঠিয়েছে সিরাম নিয়ে। এবং তখন তারা একটি গর্ভবতী মহিলাকে একটি মেশিনের মধ্যে ঢোকায় এবং আমরা দেখতে পারি তার গর্ভের সাথে কিছু তার বা কিছু লাইন যোগ করা হয়, যার ফলে সেখান থেকে একটি সিরাম নিষ্কাশন হবে। কিন্তু সেই সিরাম নিষ্কাশনের ফলে মহিলাটির মৃত্যু হয় এবং তার মৃত্যু হওয়ার সাথে সাথেই একটি টানেলের মধ্যে দিয়ে তাকে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, অর্থাৎ তার মৃতদেহ ডাম্প করে দেওয়া হয়। এবং সেই সিরাম নিয়ে কমান্ডার মানস সুপ্রিম ইয়াস্কিনের কাছে যায়। এই সময় সায়েন্টিস্ট যিনি ছিলেন তিনি বলেন যে এই প্রজেক্টের ব্যাপারে আমি পুরোপুরি ভালোভাবে জানতে চাই, ভালোভাবে না জানতে পারলে আমি কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবো না, তাই প্লিজ আমাকেও সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে চলো। এবং সেও কমান্ডার মানসের সাথে সুপ্রিম ইয়াস্কিনের কাছে যায়। এবার ওই গর্ভবতী মহিলার থেকে যে সিরামটি নিষ্কাশন করা হয়েছিল সেই সিরামটি নিয়ে তারা সুপ্রিম ইয়াস্কিনকে দেয় এবং এই প্রথমবারের জন্য আমরা ইয়াস্কিনকে দেখতে পাই। আমরা দেখি একটি অতি বৃদ্ধ মানুষকে যে ভাসমান অবস্থায় রয়েছে এবং তার দেহের সাথে কিছু তার যোগ করা এবং তার চারদিকে কিছু ম্যাজিক্যাল বল টাইপের জিনিস ঘুরছে। তো আমরা এখানে দেখি যে ইয়াস্কিন সেই সিরামটি নেয় এবং নিজের বুকের মধ্যে ইনজেক্ট করে এবং সঙ্গে সঙ্গে সে ধপ করে জলে পড়ে যায়। কিন্তু তারপরে সে জল থেকে ওঠে এবং ভাসমান অবস্থায় সেই সায়েন্টিস্টের কাছে আসে এবং তার গলা তার ম্যাজিক্যাল বলের মাধ্যমে চেপে ধরে। এই সময় ইয়াস্কিন বলে যে বহু বছর পর আমাকে কেউ মারার চেষ্টা করেছে, অর্থাৎ সেই সিরামের জায়গায় সায়েন্টিস্ট আসলে বিষ দিয়ে দিয়েছিল। এবং তখনই সেই সায়েন্টিস্টই সুপ্রিম ইয়াস্কিনের বুকে একটি ছোট্ট ছুরি মতো ঢুকিয়ে দেয়
কিন্তু তাতেই ইয়াসকিনের কিছুই হয় না। ইয়াসকিন বলে, আমি এতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি যে মৃত্যুও আজ আমার আর কিছু করতে পারবে না। ইয়াসকিন তাকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কেন করছো? তখন সায়েন্টিস্ট বলে যে আমি আগামীর ভালোর জন্য এইসব করছি। ইয়াসকিন বলে, কিন্তু আমিও তো তাই করছি। পৃথিবীতে অসৎ, ফ্রড এবং জুয়াচোর লোক দিয়ে ভরে গেছিল, সুতরাং আমি সত্যি পৃথিবীতে শুধুমাত্র তাদেরই রেখেছি। পৃথিবীতে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছিল, তাই আমি পুরোপুরিভাবে প্রকৃতিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। সায়েন্টিস্ট তখন বলে যে কিন্তু প্রকৃতিকে কন্ট্রোল করার তোমার কোনো অধিকার নেই। ইয়াসকিন বলে, প্রকৃতিকে ধ্বংস করারও মানুষের কোনো অধিকার নেই, কিন্তু এটা মানুষের স্বভাব। তাই প্রকৃতি মানুষকে অনেকবার চান্স দিলেও মানুষ সেটা কখনোই শুধরায়নি, এবং তাই জন্যেই আজকে এই অবস্থা। কিন্তু তুমি চিন্তা করো না, একটা নতুন যুগ আসতে চলেছে, কলিযুগ। এই সময় আমরা ভৈরবকে দেখি। সে একজন বিশাল ভালো ফাইটার ছিল, এবং সে যে রেবেলটিকে ধরেছিল সে ভৈরবের বিশাল ফ্যান ছিল। এই সময় ভৈরবা তার ব্যাক স্টোরি বলে। ভৈরব বলে যে ছোটবেলাতেই সে অনাথ হয়ে গেছিল। তখন ক্যাপ্টেন বলে একজন তাকে ছোট থেকে মানুষ করে এবং তাকে সবকিছু শেখায়, সমস্ত রকমের ফাইট, সমস্ত রকমের টেকনিক সবকিছু শেখায়। কিন্তু এই ক্যাপ্টেনই এক সময় জুয়াতে একদম জড়িয়ে পড়ে এবং জুয়ার দায় সে ভৈরবকেই বাজি রেখে দেয়। সে ভৈরবকে ধরিয়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু সে যখন ভৈরবকে ধরাতে যায় তার আগে ভৈরব তাকে ধরিয়ে দেয়। ভৈরবের জীবনের মোটো এটাই ছিল যে আমি না এই সাইডের, না আমি ওই সাইডের, আমি শুধুমাত্র নিজের সাইডের, আমি যা করব নিজের জন্য করব। এবার এখানে আমরা দেখতে পারি রক্সি বলে একটি মেয়েকে, যে ভৈরবকে খুবই পছন্দ করত। এবার রক্সি একটি 60 দিনের কাজের জন্য কমপ্লেক্সের ভিতরে যাওয়ার সুযোগ পায়। তো ভৈরব তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকেও সাথে করে নিয়ে চলো, এবং রক্সি একটা 1 ঘন্টার পাস ভৈরবের জন্য বানিয়ে নিয়ে আসে, এবং সেই 1 ঘন্টার পাসে রক্সি এবং ভৈরব প্রথমবারের জন্য কমপ্লেক্সে যায়। কমপ্লেক্সের ভিতরে গিয়ে কাজের জায়গা ছেড়ে তারা এদিক ওদিক ঘুরতে থাকে, এবং সেখানে গিয়ে তারা প্রথমবারের মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায়। সেখানে গিয়ে তারা দেখে বিশাল সবুজ মাঠ, তার মধ্যে ঘোড়ারা ছুটে বেড়াচ্ছে, চারিদিকে রয়েছে নানা রকম ফলের ফুলের গাছ, এবং তারা দেখে সামনে রয়েছে বিশাল এক সমুদ্র। অর্থাৎ কমপ্লেক্সের ভিতরে আর্টিফিশিয়ালি এই সমস্ত রকমের সুবিধা সৌন্দর্য সৃষ্টি করে রাখা হয়েছিল, কিন্তু এখানে সাধারণ মানুষরা আসতে পারতো না। তাই ভৈরব বা রক্সি কেউই এগুলি কোনোদিন দেখেনি। এমনকি এখানে আমরা দেখতে পাই যে গাছ থেকে পেরে কমলা লেবু কিভাবে খেতে হয় সেটাও তারা জানে না, কারণ এই সমস্ত ফল মূল লাক্সারি তাদের কাছে। অর্থাৎ এখন বর্তমান যুগে আমরা যে সমস্ত প্রকৃতি, যে সমস্ত গাছপালা বন জঙ্গল উড়িয়ে বাড়িঘর তৈরি করছি, সেই প্রকৃতি ভবিষ্যতে গিয়ে এক সময় লাক্সারির সমান হয়ে দাঁড়িয়েছে। এবার ভৈরব ওই কমপ্লেক্সে গিয়ে ওখানে একটা পার্টি চলছিল, সেখানে খুব নাচা গানা শুরু করে দেয়, এবং বেশি নাচ গানের ফলে সেখানকার গার্ডেরা তাকে ওখান থেকে বিতাড়িত করে দেয়। এবার অন্যদিকে আমরা রায়াকে দেখি। রায়ের পিছনে একটি রোবট লেগেছিল তাকে ধরার জন্য। এই সময় রায়া ওখান থেকে পালিয়ে আসে, এবং পালাতে পালাতে সে প্রায় মাটির নিচে একটি পুরনো মন্দিরের ভগ্নাশেষ জাতীয় অবস্থা ছিল, এবং সেই ভগ্নাশেষে সে পৌঁছেছে, এবং এখানেই শত শত বছর ধরে ধ্যানে নিমগ্ন ছিল অশ্বত্থামা। এবার রায়ার কাছে অশ্বত্থামা সেই মণিটা ছিল, যেটা আসলে রুমির কাছ থেকেই রায়া পেয়েছিল, এবং সেই মণিটা অশ্বত্থামা নিজের মাথায় লাগানোর পরই সে নিজের আসল রূপে ফিরে আসে। এবার অশ্বত্থামা এক বিশাল ভালো ফাইটার ছিল, সুতরাং সেই রোবট অশ্বত্থামার কাছে কোনো ব্যাপারই ছিল না। অন্যদিকে আমরা দেখি SUM-80 অর্থাৎ দীপিকাকে। এখানে আমরা জানতে পারি যে দীপিকা 5 মাস অর্থাৎ 150 দিনের প্রেগনেন্ট, কিন্তু দীপিকা পুরো ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রেখেছে, কারণ সে চায় এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে।
এখানে আমরা একজন অপর কর্মচারী লিলিকেও দেখতে পাই। সে কোনোভাবে দেখে ফেলে যে দীপিকা প্রেগনেন্ট এবং সে দীপিকাকে বলে যে তুমি এটা লুকিয়ে রেখেছো কেন? কষ্ট করার থেকে তুমি যদি সবাইকে জানিয়ে দাও তাহলে তো তুমি রানীর মতো থাকতে পারবে, ভালো ট্রিটমেন্ট পাবে। কিন্তু দীপিকা বলে যে না, আমি চাই না যে ওদের পরীক্ষা নিরীক্ষার অংশ হোক আমার শিশু। কিন্তু তারপর আমরা দেখতে পাই লিলি বিশ্বাসঘাতকতা করে এবং দীপিকাকে ধরিয়ে দেয় এবং সায়েন্টিস্টরাও অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব যে কোনো মেয়ে 150 দিন তার গর্ভ ধারণ করে থাকতে পেরেছে, কারণ অন্য মেয়েরা তো 120 দিনও পারছিল না। এবং তাকে সেই যন্ত্রে বসানো হয় যাতে বসিয়ে সেই সিরাম নিষ্কাশন করা হবে। কিন্তু তাকে ওই যন্ত্রে বসানোর সাথে সাথেই যন্ত্রটা কেঁপে ওঠে এবং দীপিকা তখনই ওই টানেলের মধ্যে দিয়ে পড়ে সেই অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আমরা দেখি লিলি সেখানে চলে আসে এবং তাকে বাঁচায়। আসলে লিলিও রেবেলদের টিমের একটি অংশ ছিল এবং সেও সাম্বালা থেকে এসেছিল। লিলি আসলে এখানে একজন এজেন্টের মতো কাজ করছিল। সে যখন জানতে পারে যে দীপিকা প্রেগনেন্ট, তার একমাত্র মিশন হয়ে দাঁড়ায় দীপিকাকে এখান থেকে বার করা। কিন্তু সে যদি এইভাবে দীপিকাকে ধরিয়ে না দিত তাহলে দীপিকাকে কখনোই এখান থেকে বের করা যেত না। তাই জন্য সে এই কাজটা করে এবং দীপিকাকে বের করার সময় আমরা দেখতে পাই ইয়াসকিনের অন্য সৈন্যরা সেখানে চলে এসেছিল। লিলি তাদের কাছে নিজের প্রাণ দেয় এবং দীপিকাকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। এবার ওখান থেকে বেরোনোর সময় একটা জায়গা ছিল যেখানে চারদিক দিয়ে আগুনের হলকা আসছিল, কিন্তু দীপিকা সাহস করে সেই আগুনের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে এবং আগুনের একটি শিখাও দীপিকাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ দীপিকার গর্ভে যে সন্তান সেই হচ্ছে কৃষ্ণের 10ম অবতার। এবার আমরা এখানে কাউন্সিলর বাণী আর কমান্ডার মানুষকে দেখি এবং তারা সেই ধনুকটি নিয়ে আলোচনা করছিল। এবার এখানে কাউন্সিলর বাণী বলে যে ধনুকটিকে তো কাল পর্যন্ত ছোঁয়া যাচ্ছিল কারণ এটাকে আমরা তুলে এনেছি, কিন্তু আজকে থেকে ধনুকটিকে আর কেউ ছুঁতে পারছে না। হঠাৎ এমন কি পরিবর্তন হলো? এবং সে দেখায় একটি রোবোটিক হাতের মাধ্যমে যে ধনুকটিকে ছুঁতে গেলে সেটি আগুনে গলে যাচ্ছে, অর্থাৎ কোনো মানুষের পক্ষে সেই ধনুক ছোঁয়া সম্ভব না। এবং আমরা এখানে জানতে পারি যে এই ধনুকটি হচ্ছে অর্জুনের ধনুক গান্ডীব। মানুষ বলে যে এর কি কোনো সায়েন্টিফিক রিজন আছে, বানি বলে এ আমাদের বুদ্ধির বাইরে সায়েন্স। ওদিকে দীপিকাকে লিলির দলের লোকেরা বাঁচায় এবং সেখানে আমরা 3জনকে দেখতে পাই, ভিরান, আজ্জু এবং কায়রা। আজ্জু এবং কায়রা একে অপরকে ভালোবাসতো এবং এখানে কায়রাই দীপিকাকে বলে যে তোমার নামটা তো অদ্ভুত, SUM80, সুম80, তাহলে তোমার নাম দিলাম সুমতি। এবং তখন থেকে তার নাম হয় সুমতি। এবার ততক্ষণে কমপ্লেক্সের ওখানে জারি হয়ে গেছে দীপিকার নামে ফরম্যান, যে যে দীপিকাকে ধরে এনে দেবে সে 1 মিলিয়ন ইউনিট পাবে। এবং তাই জন্য চারদিকে দীপিকার জন্য খোঁজ পড়ে গেছে। এবার ভিরাটরা যখন দীপিকাকে নিয়ে পালাচ্ছিল সেইখানেই ইয়াসকিনের কিছু সৈন্য আসে এবং বলে যে তোমাদের গাড়ির পিছন দিকটা খোলো, আমরা দেখবো কেউ আছে না নেই। এবং সেইখানে তাদের সাথে কায়রার ফাইট শুরু হয়ে যায় এবং শেষ অব্দি এই ফাইটে কায়রা মারা যায়। ইয়াসকিনের লোকেরা তাদের উপর আক্রমণ করে দেয়, এর ফলে আজ্জু এখানে। এবার ভিরেন একা কি করবে? তারা ভিরেনকে শুট করতেই যাচ্ছিল কি হঠাৎ ওখানে রায়া চলে আসে এবং এসে বলে তোমাদের ভালোর জন্যই বলছি গানগুলো ফেলে দাও। তখন তাদের মধ্যে একটা লোক বলে যে কেন রে, তুই আমাদের মারবি নাকি? এবং রায়া বলে যে আমি মারবো না, আমার টিচার মারবে। এবং তখনই আমরা সেখানে দেখি অশ্বত্থামা আসে। এবার তোমরা সবাই জানোই যে অশ্বত্থামা কত ভালো একজন ফাইটার ছিল। সে একা হাতে সবাইকে পটকে দেয়। এবার যেহেতু অশ্বত্থামার অভিশাপ ছিল যে সে কোনোদিন মরবে না, সে অমর, তাই তাদের গুলিতে অশ্বত্থামার কিছুই হয় না। অ্যান্ড দীপিকার সামনে আসতেই তার মাথার যে মণিটি ছিল সেটি জ্বলে ওঠে।
সুতরাং সে বুঝতে পারে দীপিকাই হচ্ছে সেই মহিলা এবং সে দীপিকাকে মা বলে ডেকে ওঠে। ইয়াসমিনের লোকেরা সেখানে খতম হয়ে যায়, কিন্তু তখন সেখানে ভৈরব চলে আসে। ভৈরব জানতে পেরেছিল যে দীপিকা অর্থাৎ সুমতিকে ধরে দিলে 1 মিলিয়ন ইউনিট সে পাবে এবং সেই লোভে সে দীপিকাকে ধরতে সেখানে হাজির হয়ে যায়। কিন্তু সেখানে অশ্বত্থামাও ছিল, সুতরাং তাদের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। এবার ভৈরব তার একাধিক প্রোটোটাইপ সৃষ্টি করে অশ্বত্থামাকে কনফিউজ করার জন্য। তো অশ্বত্থামা কি আর যেমন তেমন ফাইটার, সে কুরুক্ষেত্রের ফাইটার, এইসব জিনিস তার আগে থেকেই জানা আছে। সে ঠিকই ধরে ফেলে কোনটা আসল ভৈরবকে মারে। ভৈরব আজ অব্দি কোনো ফাইটে হারেনি, কিন্তু এই প্রথমবার সে হেরে যায়। এই সময় ভৈরবকে বাঁচাতে তার হাইটেক গাড়ি বুজ্জিও আসে, কিন্তু বুজ্জিকেও অশ্বত্থামা এক ঝটকাতেই খতম করে দেয় এবং তারা সুমতিকে নিয়ে শাম্বালায় এসে পৌঁছায়। এবার শাম্বালায় ঢোকার যে প্রবেশদ্বারটা ছিল সেটা ছিল পুরোই একটা পাহাড়ের মতো, যেটা বাইরে থেকে দেখলে কেউ বুঝবেই না যে এখান দিয়ে প্রবেশ করা যেতে পারে। কেবলমাত্র শাম্বালার যারা অধিবাসী তারাই কিন্তু জানে যে কিভাবে সেখানে ঢুকতে হয়। এবং শাম্বালায় ঢুকলে আমরা দেখি সেখানে বহু লোকজন বাস করে এবং তাদের লিডার হচ্ছে মারিয়াম। মারিয়াম তাদের ছোট থেকেই কালকির কলির গল্প শুনিয়েছে এবং তার জন্য সেখানে সব লোকেরাই বিশ্বাস করে যে একদিন এরকম একজন মা আসবে বা মহিলা আসবে যার গর্ভ থেকে কলকির জন্ম হবে। সুতরাং দীপিকাকে দেখে তারা সবাই খুব খুশি হয়, কিন্তু দীপিকাকে বরণ করে নেওয়ার সময় তাদের সৈন্যদের মধ্যে থেকে একজন প্রোটেস্ট করে যে আমরা কি করে শিওর হব যে এই মহিলাই সেই মহিলা যার গর্ভ থেকে জন্ম হবে কলকির। এবং তখনই আমরা দেখি প্রথমবারের মতো বৃষ্টি পড়ে, যে বৃষ্টি বহু বহু শত শত বছরেও হয়তো একবার হয়নি। এবং তারা সবাই বুঝতে পারে যে হ্যাঁ, এই সেই মহিলা। এবং তখনই এই শাম্বালা গ্রামের মাঝখানে যে অশ্বত্থ গাছটি ছিল সেই গাছে নতুন পাতা গজায় এবং সুমতি সেই গ্রামের সবার কাছে আসার আলো হয়ে ওঠে। ওদিকে আমরা আবার কাউন্সিলর বাণী এবং মানুষকে দেখতে পাই। কাউন্সিলর বাণী বলে যে এই কয়েকদিনের মধ্যেই আকাশে এমন একটি নক্ষত্র উঠবে যেই নক্ষত্রের তিথিতে কিন্তু কল্কি অবতারের জন্মানোর সম্ভাবনা আছে। সুতরাং এই সময় আমাদের সুমতি অর্থাৎ দীপিকাকে ধরতেই হবে, কারণ এই জন্মটা যদি আমরা আটকে দিতে পারি তাহলে আগামী 6000 বছরে এই নক্ষত্র আর উঠবে না, ফলে তারাও কিন্তু দীপিকাকে খুঁজতে লেগে যায়। এবার অন্যদিকে আমরা দেখি ভৈরবাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছিল, কারণ তার জন্যই কিন্তু দীপিকাকে ধরা যায়নি। এই সময় ভৈরবকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমাকে কমপ্লেক্স থেকে সারা জীবনের মতো ব্যান করে দেওয়া হলো, তুমি আর কখনোই সেখানে ঢুকতে পারবে না। যার ফলে ভৈরবের মন ভেঙে যায়। কিন্তু সেখানে কমান্ডার মানুষ আসে এবং ভৈরব তাকে বলে যে একমাত্র আমি কিন্তু অশ্বত্থামার সাথে ফাইট করতে পেরেছি, অন্য সবাই কিন্তু মারা গেছে, সুতরাং একমাত্র আমি পারবো ওর হাত থেকে সুমতিকে ছাড়িয়ে আনতে। এবং কমান্ডার মানুষ বলে যে ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তোমার জন্য কমপ্লেক্স আমি খুলে দেবো, তুমি এমনি কমপ্লেক্সে যেতে পারবে। ফলে ভৈরব তার সমস্ত টাকা পয়সা খরচ করে তার যে গাড়িটা ছিল বুজ্জি তাকে আপগ্রেড করতে লেগে যায়। এবার অন্যদিকে আমরা শাম্বালা গ্রামের দৃশ্য দেখি। ওখানে সুমতিকে নিয়ে নানা রকম উৎসব অনুষ্ঠান শুরু হচ্ছিল, কিন্তু তখনই সুমতি একটা ভিশন দেখতে পায় যে তার চারপাশে সবাই মারা যাচ্ছে এবং সে অশ্বত্থামাকে বলে যে আমাদের এখানে থাকা উচিত হবে, কারণ আমি যেখানেই যাচ্ছি সেখানেই সবার বিপদ হচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই সবাই মারা যাচ্ছে। যে বাচ্চাটা এখনো পর্যন্ত পৃথিবীর আলোই দেখেনি তার জন্য এত লোক এখনই মারা যাচ্ছে। এই সময় অশ্বত্থামা তাকে বোঝায় যে এই বাচ্চাটিকে প্রোটেক্ট করাই হচ্ছে আমাদের ধর্ম। এরপর আমরা অশ্বত্থামা এবং রায়ার মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। অশ্বত্থামার হাতে একটা লাঠি ছিল এবং আমরা জানতে পারি এই অস্ত্রটা হচ্ছে কর্ণের বিজয় ধনুকের অংশ, অর্থাৎ অস্ত্রটা কর্ণের, যা অর্জুনের গান্ডীবের থেকেও বেশি শক্তিশালী ছিল, কারণ এই অস্ত্রটা কর্ণকে পরশুরাম নিজে দিয়েছিলেন।
এই সময় রায়া তাকে জিজ্ঞেস করেন যে তুমি তাহলে এটা ব্যবহার করো না কেন, এবং অশ্বত্থামা বলে যে যেহেতু অস্ত্রটা কর্ণের ছিল তাই একমাত্র সেই অস্ত্রটা ব্যবহার করতে পারে, এবং এই অস্ত্র দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে সে আমাকে অর্জুনের ধনুকের হাত থেকে বাঁচিয়েছিল। এবার আমরা দেখি ভৈরবকে, সে তার শেষ ইউনিট খরচা করে তার গাড়িকে আপগ্রেড করে ফেলেছে, কিন্তু সে শাম্বালায় কি করে যাবে, কারণ শাম্বালার অধিবাসী ছাড়া তো আর কেউ জানে না শাম্বালা কোথায়। এবং আশা করি তোমাদের মনে আছে যে প্রথমে আমরা দেখেছিলাম একটি রেবেলকে কিন্তু ভৈরব ধরে রেখেছিল, যে শাম্বালারই অধিবাসী ছিল। এবার ভৈরব তাকে বলে যে আমিও তোমাদের দলে যোগ দিচ্ছি, এবং সে বলে সে তার সাহায্যে শাম্বালায় চলে আসে। শাম্বালায় চলে এলে সেই রেবেলটি বলে যে আমাদের দলে ভৈরব যোগ দেবে, সে বিশাল ভালো ফাইটার। এবং তাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভৈরব জেনে নেয় যে সুমতিকে কোথায় রাখা হয়েছে, এবং তাদেরকে অজ্ঞান করে দেয়। এবার আমরা দেখতে পাই সুমতির কাছে অশ্বত্থামা গিয়ে বলছে আমাদের এখানে বিপদ হতে পারে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এবং তারা যখন চলে যাচ্ছিল তখনই আমরা দেখি সামনে থেকে অশ্বত্থামা আসছে, মানে সুমতির সাথেও অশ্বত্থামা এবং তাদের মুখোমুখি অশ্বত্থামা। এবং এখানে আমরা বুঝতে পারি ভৈরব আসলে অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে ফুসলিয়ে এখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। এবার অশ্বত্থামার সাথে কিন্তু ভৈরবের ফাইট শুরু হয়ে যায়, কিন্তু অশ্বত্থামার আসল লাঠির সামনে কিন্তু ভৈরবের নকল লাঠি বেশিক্ষণ টেকে না, এবং তার নকল রূপও বেশিক্ষণ টেকে না। কিন্তু মনে রাখতে হবে এইবারে কিন্তু সে প্রিপেয়ার হয়ে এসেছিল, সে বুজ্জিকে আপগ্রেড করে এনেছিল এবং সে বুজ্জির মধ্যে প্রবেশ করে এবং কাইন্ড অফ একটা রোবোটিক একটা সুপার হিরোয় পরিণত হয়। অন্যদিকে ততক্ষণে কিন্তু কমান্ডার মানুষ তার সুপ্রিম ইয়াস্কিনের সেনাবাহিনী নিয়ে সেখানে চলে আসে, এবং তাদের সেনাবাহিনীর সাথে শাম্বালার সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায়। শাম্বালার লোকেরাও কিন্তু কম শক্তিশালী ছিল না, কিন্তু মানুষের কাছে কলির তৈরি একটা স্পেশাল অস্ত্র ছিল যেটার নাম ছিল কলিপুরুষ, এবং এই কলিপুরুষ অস্ত্রের মাধ্যমে সে কিন্তু সকলকে খতম করে দিচ্ছিল। শাম্বালার সেনাবাহিনী আস্তে আস্তে পরাজিত হতে থাকে। এই সময় মারিয়াম ঠিক করে যে সে সুমতিকে একটি স্পেশাল স্পেস ক্রাফটে করে দূরে পাঠিয়ে দেবে, এবং সে সেই বন্দোবস্ত করে, এবং সে নিজে এবার যুদ্ধে নেমে পড়ে। তার হাতে ইলেকট্রিক চাবুকের মতো দুটি অস্ত্র ছিল, সে সেটা দিয়ে ফাইট করতে থাকে। কিন্তু মারিয়াম দেখতে পায় যে স্পেসশিপ ছেড়ে গেলেও দীপিকা কিন্তু নিচেই রয়ে গেছে। দীপিকা বলে যে যেখানে এত মানুষ কষ্ট পাচ্ছে সেখানে আমি ছেড়ে কি করে পালাই, এবং তখনই আকাশের দিকে তাকালে কিন্তু মারিয়াম দেখতে পায় সেই স্পেসশিপটিকে মানুষ উড়িয়ে দিয়েছে। অর্থাৎ দীপিকা যদি সেই স্পেসশিপটিতে যেত তাহলে সে এতক্ষণে খতম হয়ে যেত। এই সময় মারিয়াম মানুষের সাথে ফাইট করতে যায়, কিন্তু সে পারে না, সে মারা যায়। মানুষ কিন্তু দীপিকাকে ধরেই নিয়েছিল, কিন্তু সেই সময় তার স্পেসশিপের সাথে একটি অন্য শিপে ধাক্কা লাগে এবং দীপিকা নিচের দিকে পড়ে যাচ্ছিল। সে খাদে পড়ে মারাই যেত, কিন্তু তখনই তার হাত অশ্বত্থামা ধরে নেয়। অশ্বত্থামা একা পারছিল না, কিন্তু ভৈরব সেখানে চলে আসে এবং অশ্বত্থামাকে সাহায্য করে। সে তার নিজের স্বার্থের জন্যই হোক বা যেই জন্যই হোক, তারা দুজনে মিলে সুমতিকে অর্থাৎ দীপিকাকে বাঁচায়। এবার অশ্বত্থামা এক ঘুষিতে ভৈরবকে অজ্ঞান করে দেয়, কিন্তু তখনই মানুষ অশ্বত্থামাকে একটি স্পেশাল কবজার সাহায্যে পুরোপুরি আটকে দেয়। সে সেখান থেকে নড়তে পারছিল না, এবং সে দীপিকাকে তার স্পেসশিপে উঠিয়ে নেয়। কিন্তু তখন আমরা দেখতে পাই যেখানে ভৈরব অজ্ঞান হয়ে পড়েছিল তার পাশে পড়েছিল অশ্বত্থামার সেই লাঠিটি, এবং তখনই অশ্বত্থ গাছের শেষ যে পাতাটি ছিল সেই পাতাটি উড়ে আসে এবং সেই লাঠির গায়ে পড়ে, ফলে লাঠিটা ভৈরবের হাতে পড়ে, এবং লাঠিটা ভৈরবের হাতে পড়ার সাথে সাথে সেটি জ্বলে ওঠে এবং সেটি অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সেই লাঠিটার মাধ্যমে ভৈরব ফাইট করে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভৈরবই হচ্ছে আসলে কর্ণের রিইনকার্নেশন,
অর্থাৎ কর্ণের পুনর্জন্ম বলা যেতে পারে, কারণ এই অস্ত্রটা ছিল কর্ণের এবং অশ্বত্থামা বলেছিল যে অস্ত্রটা যার তার হাতে পড়লেই সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে। এবং এই সময় আমরা অশ্বত্থামার কিছু ফ্ল্যাশব্যাকও দেখতে পাই, যেখানে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের সিন দেখি যে অর্জুনের সাথে কর্ণের ফাইট হচ্ছে এবং কর্ণকে আমরা দেখি পুরোই ভৈরবের মতো দেখতে, এবং ভৈরবা তার এই অস্ত্রের সাহায্যে ফাইট করে মানুষকে মেরে ফেলে এবং দীপিকাকে বাঁচায়। কিন্তু অস্ত্রটা তার হাতে যতক্ষণ ছিল ততক্ষণই তার মধ্যে কর্ণের ভাব ছিল। অস্ত্র যখনই তার হাত থেকে চলে যায় সে আবার বর্তমানে ভৈরবা পার্সোনালিটিতে ফিরে আসে এবং তার আগের কথা কিছুই মনে থাকে না। কিন্তু অশ্বত্থামা বুঝতে পেরেছিল যে তাকে কোনোভাবে ভৈরবকে মনে করাতে হবে যে সে আসলে কে, এবং তার সাহায্য নিয়েই কিন্তু কল্কির জন্ম হবে। এই সিনেমার লাস্ট সিনে আমরা দেখি ইয়াসকিনকে, সুমতি অর্থাৎ দীপিকাকে যখন সেই যন্ত্রে ঢুকানো হয়েছিল তখন তার থেকে যে 1 ফোঁটা সিরাম নিষ্কাশন করা গিয়েছিল সেই সিরামটা নিয়ে কাউন্সিলর বানি তার কাছে আসে এবং ইয়াসকিন সেই সিরামটি গ্রহণ করে এবং ওই 1 ফোঁটা সিরামের সাহায্যেই আমরা দেখি তার পুরো গোল বদল হয়ে যায় এবং একটি থুরথুরে বৃদ্ধ থেকে সে শক্তিশালী একটি পুরুষে পরিণত হয়। এবং এই সময় আমরা দেখতে পাই তার মোট 6টি হাত এবং তার চারপাশে 6টি ম্যাজিক্যাল বল, এবং তার 6টি হাত বা তার এই যে গেটআপ ভগবানকে কপি করে বা মক করে বানানো। তখনই আমরা দেখতে পাই ইয়াসকিন কিন্তু অর্জুনের সেই গান্ডীব ধনুকটিও তুলে ফেলতে পারে, অর্থাৎ তার মধ্যে যে সিরামের 1 ফোঁটা গেছিল সেটার মধ্যে কিন্তু কল্কি অবতারের শক্তি বিশেষ ছিল। তার ফলে সেও কিছু শক্তি লাভ করে এবং সে বলে যে এবার আমি যাব সুমতিকে উদ্ধার করতে, এবং এখানেই আমাদের সিনেমা শেষ।